স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 204 ইউনিয়ন পরিষদ, 2টি পৌরসভা ও লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে সংসদীয় আসনের উপনির্বাচন এবং 2টি পৌরসভা ও 20 ইউপিতে ইভিএমে ভোট হচ্ছে। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে 5 নম্বর ওয়ার্ডে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনির নামে একজন নিহত হয়েছেন। বরিশাল 9 উপজেলায় প্রথম দফায় ভোট হচ্ছে 50টি ইউনিয়নে। এর মধ্যে 14টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এই 14 ইউনিয়নে শুধু সদস্য পদে ও অপর 36টি ইউনিয়নে ভোট হচ্ছে চেয়ারম্যান এবং সদস্য পদে। কাজিরহাট ইউনিয়নের প্যাদারহাট ওয়াহিদিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। আর গাজীপুরের কালীগঞ্জের জামালপুর 9 নম্বর ওয়ার্ডে 2 সদস্য প্রার্থীর সংঘর্ষে আহত হয়েছেন আরও 5 জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা সেখানকার বর্তমান অবস্থা আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন আফরিন, বগুড়ার তালোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এখানে রাজশাহী বিভাগের মধ্যে একমাত্র ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে আজকে। এখানে সকাল থেকেই নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। এখন দুপুরবেলা ভোটার উপস্থিতি কিছুটা কমে গেছে, তবে আর একটু বেলা গড়িয়ে গেলে ভোটার আরও বাড়বে বলে আমরা আশা করছি। তো এখানে যে 9টা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে প্রত্যেকটা কেন্দ্র। এখানে র্যাব, বিজিবি, পুলিশ এবং আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। পাশাপাশি এখানে বিজিবি টহল দিচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 জন, তারাও দায়িত্ব পালন করছেন প্রত্যেকটা কেন্দ্রে। আমরা এখন যে কেন্দ্রে রয়েছি ইবনে সৈয়দ উচ্চ বিদ্যালয় আলতাফনগর কেন্দ্র, সেখানে আপনার ভোটার উপস্থিতি এখন নেই বললেই চলে দুপুরবেলা, যার কারণে ভোটার উপস্থিতি অনেকটা কমে গেছে। তো আর একটু বেলা গড়িয়ে গেলে হয়তো বা ভোটার বাড়বে। তবে বিভাগের মধ্যে এই একমাত্র নির্বাচন হচ্ছে ইউনিয়নে, যেখানে একদম নিরাপত্তার ব্যাপক বেষ্টনী রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। তো বগুড়ার তালোড়া ইউনিয়ন পরিষদের এই নির্বাচনে ভোটার রয়েছেন 10,960 জন। এখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী নেই। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থী সহ আরও 3 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। পাশাপাশি 9টা ওয়ার্ডের সাধারণ মেম্বার পদে রয়েছেন 27 জন এবং 9টি ওয়ার্ডের 3টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা প্রার্থী রয়েছেন 9 জন। তারা এখানে করছে। তো আমরা এখানে কথা বলবো এখানকার একজন ভোটারের সাথে, যে এখানকার ভোট কেমন হচ্ছে। না, মোটামুটি খুব ভালো হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট চলতেছে, কোনো সমস্যা হয়নি বা হবে না। নিরাপত্তা বাহিনী ভালোভাবে পাহারা দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি শুনলেন, উনি জানালেন যে বগুড়ার এই ভোটে দারুণ অবস্থান রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক নজরদারি রয়েছে ভোট কেন্দ্রগুলোতে। ভোটাররাও আসা শুরু করেছে। তো আমরা মোটামুটি এই ছিল বগুড়া তালোড়া থেকে নির্বাচন পরিস্থিতি। আমরা এখন যাচ্ছি লক্ষ্মীপুরে আমাদের সহকর্মী পাভেলের কাছে, তিনি জানাবেন সেখানকার নির্বাচন পরিস্থিতি। পাভেল। হ্যাঁ বাবু, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ বাবু, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর আপনকাণ্ডে শূন্য হওয়া লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন চলছে। সকাল থেকে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগরের 6টি নির্বাচন চলছে। আসলে একটু আগে তো আমি এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি, এটা গোলাপগঞ্জ
উচ্চ বিদ্যালয় তোরাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এখানে একটু আগে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েছে। এখানকার জেলা আওয়ামী লীগের সভাপতি তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী গোয়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে জেলা আওয়ামী লীগের সভাপতি আমাকে জানিয়েছেন এবং পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। হ্যাঁ, আপনি এই ছিল আমার কাছে সর্বশেষ। পাভেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী পাভেল লক্ষ্মীপুর 2 উপনির্বাচনের ভোটের বিস্তারিত জানাচ্ছিলেন এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত ছিলেন বগুড়া থেকে সহকর্মী আব্দুস সালাম বাবু। পরীক্ষামূলকভাবে আজ থেকে শুরু হলো ফাইজারের টিকা কার্যক্রম। রাজধানীর 3টি হাসপাতালে ফাইজারের এই টিকা দেয়া হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রতিটি কেন্দ্রে গড়ে 120 জন মানুষকে দেওয়া হয়েছে এই ভ্যাকসিন। যারা আগে নিবন্ধন করেছেন তারাই আসতে পারছেন এই টিকা নিতে। ফাইজারের 1 লক্ষের কিছু বেশি টিকা বাংলাদেশ পেয়েছে টিকা সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে। চীনে পড়াশোনা করছেন এমন প্রায় 5,000 শিক্ষার্থীও এই টিকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবে বলে জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। এইমাত্র আমি টিকা নিলাম। এখনো পর্যন্ত কোনো অসুস্থতা বোধ করছি না। আশা করছি কোনো অসুস্থতা বোধ হবে না। আসলে আমরা কোনো ধরনের অস্বস্তি ফিল করছি না এবং এই টিকা দেওয়ার মাধ্যমে সত্যি একটি স্বস্তি কাজ করছে। ভ্যাকসিনেশন হয়ে গেছে, তো এখন তো আমাদের মধ্যে করোনা সংক্রমণের চান্স তো একটু কম। আমরা মনে হচ্ছে এখন বর্তমানে আমরা নিরাপদ, যেহেতু ফার্স্ট ডোজ নিয়ে ফেলেছি অলরেডি। এখন পর্যন্ত আমরা যেভাবে যে প্রশিক্ষণ দিয়েছি যারা টিকা দিচ্ছে, মানে এই ফাইজারের জন্য কিন্তু আলাদা করে আবার প্রশিক্ষণও দেওয়া হয়েছে টিকাদান কর্মীদেরকে, তো সেইভাবেই ওনারা কাজ করছে। সীমান্তবর্তী জেলাগুলোয় করোনা সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। করোনা সংক্রমণ রোধে দেশের বিভিন্ন স্থানে লকডাউন ও বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। ফরিদপুরে আজ থেকে 1 সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। সকাল থেকে শহরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাড়া মহল্লার দোকানপাট খোলা রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। কুষ্টিয়া ও নড়াইলে আজ থেকে 7 দিনের লকডাউন শুরু হয়েছে। যশোরের 5 পৌরসভা ও 9টি ইউনিয়নে স্বাস্থ্যবিধি মানাতে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে তা উপেক্ষা করেই চলছে সাধারণ মানুষ। চুয়াডাঙ্গা পৌর এলাকা, আলুকটিয়া ইউনিয়ন ও দামুড়হুদা উপজেলায় কঠোর বিধিনিষেধ বলবৎ রয়েছে। রাজশাহীতে সংক্রমণ ও মৃত্যুর হার এখন ঊর্ধ্বমুখী। মঙ্গলবারও 13 জনের মৃত্যুর তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। তবে এবার শহরের চেয়ে গ্রামের রোগী বেশি আসছেন হাসপাতালে। সবচেয়ে বেশি আসছে গোদাগাড়ী উপজেলা থেকে। এদিকে খুলনা মেডিকেলেও করোনার আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 10 জন। এস এ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদ জানাচ্ছেন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত ঘেঁষা উপজেলা গোদাগাড়ী। প্রায় বাড়িতে জ্বর, কাশি আর সর্দি নিয়ে আক্রান্ত মানুষ। গড়ে প্রতিদিন 3 থেকে 4 জন করে দাফন হচ্ছে রমজানের ঈদের পর থেকেই। সারি সারি নতুন কবর। যারা মারা যাচ্ছেন তাদের অর্ধেকই করোনা উপসর্গে বাড়িতে প্রাণ হারিয়েছেন। মৈশালবাড়ির কবরস্থান কমিটির দেয়া তথ্য মতে শুধু মে মাসে এ কবরস্থানে দাফন করা হয়েছে 24 জনকে, আর চলতি মাসের শনিবার পর্যন্ত দাফন হয়েছে 17 জন। অনেকেই উপসর্গ নিয়ে মারা যাচ্ছে। অবস্থান সবগুলোই ঠিকঠাক আছে, জানা যায় মানুষ যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য বলছে এখন শহরের চেয়ে গ্রামে রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলাগুলোর মধ্যে গোদাগাড়ির রোগী বেশি। সামাজিক সংক্রমণ আগেই হয়েছে, এখন চিত্র ফুটে উঠছে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমরা রোগীদের মধ্যে যারা আসছে তাদের একটু অ্যানালাইসিস করে দেখেছি যে এই রোগীদের মধ্যে গ্রামের রোগীর সংখ্যাই বেশি। ডেল্টা ভ্যারিয়েন্টের এখানে প্রকোপ এসে গেছে এবং সামাজিক সংক্রমণ হয়ে গেছে। এর মূল কারণ এই রাজশাহী মেডিকেল কলেজে যে পেশেন্টগুলো ভর্তি হচ্ছে তার প্রায় 40 to 50% কিন্তু গ্রাম থেকে আসছে। সংক্রমণ হলে কি হচ্ছে, 10 দিন 12 দিন পরে রোগগুলো সিমটম হচ্ছে। সিমটম হলে রোগীর সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে এবং ডায়াগনোসিস বাড়ছে। রাজশাহীতে গত 11 জুন থেকে চলছে লকডাউন, তারপরও সংক্রমণ ও মৃত্যু কমছে না। উপজেলাগুলোর হাসপাতালে শয্যা খালি, আক্রান্তরা হয় বাড়িতে নয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে স্বাস্থ্যবিধি মানতে অনেকের আছে অনীহা। বেশিরভাগ বাসাতেই কিন্তু হোম আইসোলেশনে আছেন, আবার
দু একজন যদি খারাপ হয় তারা উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়েই তারা রাজশাহী মেডিকেলে চলে আসেন। মানুষের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বকা দেওয়া হচ্ছে, না পড়ার প্রবণতাটা একটা আছে এবং অহেতুক বাইরে গিয়ে আড্ডা মারার একটা প্রবণতা আছে। এ মাসের 21 দিনে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন 216 জন। সোমবার পর্যন্ত চিকিৎসাধীন আছেন 402 জন। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিদেশের নারী পাচার থামছেই না। ভারতে পাচারের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় আরও 2টি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে এ পর্যন্ত হওয়া মামলাগুলোর বিবরণে পাচারকারী চক্রের অনলাইন তৎপরতা বিশেষভাবে উঠে এসেছে। টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমেই এই চক্রের ফাঁদে পা দিচ্ছেন তরুণীরা। এ বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার উপর গুরুত্ব দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। টিকটকের মাধ্যমে ঢাকার বাসিন্দা এই 2 বান্ধবীর পরিচয় হয় হৃদয় ওরফে টিকটক হৃদয়ের সাথে। পরে হৃদয় তাদের ভারতে চাকরির প্রলোভন দেখায়। করোনার কারণে পরিবারে আর্থিক অনটন থাকায় দুজনই তাতে রাজিও হয়। চলতি বছরের মার্চ মাসে তারা সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের শিকার হন। তাদের একজনকে ভারতের বেঙ্গালুরুতে আটকে রেখে জোরপূর্বক অনৈতিক কাজ করানোর চেষ্টা করে ভদন শোরুম ও তার সঙ্গীরা। আমরা বলি যে আমরা দেশে চলে যাব, তখন আমাদের অনেক মারধর করে। আমাকে, আমার আপুকে আর আমার ভাগ্নিকে তো কেরালায় পাঠিয়ে দিচ্ছে। আমার বান্ধবীকে প্রচুর ধরনের মারধর করে আর কিছু পিকচার তোলে। কিন্তু খারাপ কিছু করে না, কিন্তু পিকচার তোলে, কিছু নোংরা পিকচার তোলে মানে ব্ল্যাকমেল করার জন্য। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে যে তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে, ওই মেয়েটি এদের দুজনকে পালাতে সহায়তা করে। ভারতে পাচার হয়েছিল আরেক তরুণীও। চেন্নাই থেকে টিকিট কেটে আমরা কলকাতা হয়ে তারপরে যেভাবে ঠিক বর্ডার পার হয়ে গেছিলাম ওইভাবেই আর কি আবার দেশে ফিরি। কলকাতা এসে যখন টাকা শেষ হয় তখন আমরা বাসায় ফোন দিয়ে বলি। এই ভুক্তভোগীরা রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে পাচারের অভিযোগে বাংলাদেশ ও ভারতের পুলিশ এখন পর্যন্ত 25 জনকে গ্রেফতার করেছে। অন্যান্য ভাবে তাদেরকে পাচার করার বিষয়টি যে পরবর্তীতে যুক্ত হয়েছে, এর পরবর্তীতে মামলা হয়েছে। আমরা এই জন্যই এই টিকটকের সঙ্গে সংশ্লিষ্ট যাতে ইয়াং জেনারেশন না হতে পারে, এই জন্য আমরা সর্বত্র নজরদারি অব্যাহত রেখেছি। এদিকে ভুক্তভোগীদের মামলার বিবরণে উঠে আসে এদের বেশিরভাগই অনলাইনে পাচারকারী চক্রের সাথে পরিচিত হয় এবং তাদের ফাঁদে পা দেয়। এই ব্যাপারে অভিভাবক সহ সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ সমাজবিজ্ঞানীদের। পরিবারকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, মৌল একক। এখানে পরিবার টিকিয়ে রাখতে হলে ভালোবাসা হচ্ছে মূল বিষয়। আমার এখানে কোঅপারেশন থাকতে হবে, নেগোসিয়েশন থাকতে হবে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়ায় একদিকে চলছে দেশ জুড়ে কঠোর লকডাউন, অন্যদিকে চলছে ধরপাকড়। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে 102 বাংলাদেশি সহ 309 অবৈধ অভিবাসীকে। স্থানীয় সংবাদ মাধ্যম বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাত 12:30 থেকে রাত 2:30 পর্যন্ত চলা অভিযানে সেলিঙ্গর প্রদেশের মুকিম ডেঙ্কিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে 102 জন বাংলাদেশি, 193 জন ইন্দোনেশিয়ার, 8 জন মিয়ানমার রোহিঙ্গা, 4 জন ভিয়েতনাম ও 2 জন ভারতের নাগরিক। মিয়ানমার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন, তার কাছ থেকে জানবো সেখানকার বিস্তারিত। শাহাদাত, আপনার কাছে শুরুতেই জানতে যাবো যে আসলে কি ধরনের অভিযোগে এই অভিবাসীদেরকে আটক করা হয়েছে এবং মোট কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে, সঠিক কি তথ্য আছে আপনার কাছে? শুরু থেকে মালয়েশিয়া সরকার একটি ঘোষণা দিয়েছে যে মালয়েশিয়ার সব জায়গায় যেসব জায়গায় অবৈধ অভিবাসী আছে তাদেরকে আটক করা হবে। তবে এরই ঘোষণা অনুযায়ী গতকালকে যে অভিযানটি করা হয়েছে, এটি মালয়েশিয়ার ডিজি যে সংবাদ মাধ্যমে যেটি বলেছে যে মূলত যে করোনা ভাইরাসের যে লকডাউনের যে স্বাস্থ্যবিধি না মানাতে যেই সব কনস্ট্রাকশন সাইটগুলোতে যে অভিযানগুলো করা হয়েছে, মূলত গত কয়েকদিন আগে মালয়েশিয়া তাদের মালয়েশিয়া ইমিগ্রেশন ফেসবুক পেজে তাদের সাধারণ জনগণের কাছে একটি আবেদন করেছে, যারা সারা মালয়েশিয়াতে যেই সব জায়গায় অবৈধ অভিবাসীরা রয়েছে তাদেরকে তাদের জায়গাগুলো চিহ্নিত করে দিতে এবং তাদেরকে সহযোগিতা করতে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে যেসব জায়গাগুলোতে অভিযান করা হয়েছে, মূলত এইসব জায়গাগুলোতে করোনা ভাইরাসের যে চলমান যে লকডাউনটি এটি লঙ্ঘন করা হয়েছে।
এবং তাদের স্বাস্থ্যবিধি মানা হয়নি, এই কারণে তারা এই অভিযানটি পরিচালনা করছে। এবং মালয়েশিয়ার যে ডিজি স্পষ্ট করে বলে দিয়েছে যে তারা এই ধরনের মালয়েশিয়ার যে চলমান যে লকডাউন, এই লকডাউন যেখানেই লঙ্ঘন করা হবে সেখানে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন তারা এই অভিযানটি অব্যাহত রাখবে। এবং আপনি জানেন যে এই মালয়েশিয়াতে চলমান যে লকডাউনটি বেশ কয়েকটি সেক্টর ছাড়া সবগুলো সেক্টরেই বন্ধ রয়েছে। তবে যেই সব জায়গাগুলোতে অভিযান দেওয়া হয়েছে এগুলা মূলত নির্মাণধীন এলাকাগুলোতে পরপর তিনটা সেক্টরে তিনটা জায়গাতে অভিযান করা হয়েছে এবং এই তিনটা জায়গাতে তারা দ্বিতীয় সর্বোচ্চ 209 জন বাংলাদেশি তারা আটক করেছে। এর মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছে। শাহাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী শাহাদাত হোসেন মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন সর্বশেষ 109 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে সেখানে, এবং সেই আটকের আসলে বিস্তারিত তথ্য। আমদানি নিষিদ্ধ দেশ ইরানের বিটুমিন আরব আমিরাতের নামে বাংলাদেশে আনল 2 প্রভাবশালী বিটুমিন আমদানিকারক। উচ্চ আদালতের নির্দেশে মামলা হবার পরও সমঝোতার ভিত্তিতে তারা কৌশলে খালাস করেছে প্রায় 11,220 টন বিটুমিন। এ বিষয়ে বিটুমিন আমদানি সংক্রান্ত সরকারের সাম্প্রতিক প্রজ্ঞাপনও মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিটুমিনের মান নিয়েও প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষও এ বিষয়ে সদুত্তর দিতে পারছে না। আর শিপিং এজেন্ট বলছেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিটুমিন বিক্রি করতে পারবে না প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোয়ান ঝুওয়ান জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজার হামরিয়া বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে 20 মে। হাইকোর্টের অ্যাডমিরালিটি বিভাগ অভিযোগ শুনে জাহাজটি গত 9 জুন আটক করার নির্দেশ দেন। এরপরই জাহাজটি আটক করে সরকারের নৌ বাণিজ্য দপ্তর। নিউজ 24-এর হাতে আসা জাহাজটির নথি বলছে সংযুক্ত আরব আমিরাতের বিটুমিন উল্লেখ করে পিএইচপির বে টার্মিনাল অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং মেসার্স ইলিয়াস ব্রাদার্স এই বিপুল পরিমাণ বিটুমিন আমদানি করেছে। জাহাজটির বিল অফ লোডিং এর তথ্য জানান দিচ্ছে বিটুমিনগুলো শারজার হামরিয়া বন্দর থেকে বিটুমিন নিয়ে এসেছে, কিন্তু অনুসন্ধান এবং নথি বলছে সংযুক্ত আরব আমিরাত বিটুমিন উৎপাদনকারী দেশ নয়। তারা প্রতিবেশী দেশ ইরান থেকে বিটুমিন আমদানি করে সেখান থেকে রপ্তানি করে বিভিন্ন দেশে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য জানান দিচ্ছে সম্প্রতি 2 আমদানিকারক প্রতিষ্ঠান ইরানের বিটুমিন আমিরাত থেকে বাংলাদেশে এনেছে। অনুসন্ধানের প্রয়োজনে আমিরাতের বিভিন্ন বিটুমিন রপ্তানিকারকদের সাথে যোগাযোগ করা হলে তারাও ইরান থেকে আমদানি হয়ে আসার তথ্যটি দিয়েছেন। তারা এটাও জানান ইরানের বিটুমিনই আমিরাতের নাম দিয়ে বাংলাদেশে ঢুকছে। একদিকে সরকারি প্রজ্ঞাপন, অন্যদিকে ইরানের বিটুমিন কিভাবে আমিরাতের নামে দেশে আসছে সে বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে জানতে যাওয়া। না, এটা আমরা জানবো না, এটা কাস্টমস জানবেন আপনি। মালামালের কাজ হলো কাস্টম, মাল ভিতরে কি আছে যাচাই করা, বাছাই করা, ডিউটি ফিক্স করা, ডিউটি নির্ধারণ করা, এগুলো হলো কাস্টমসকে জানতে হবে, বুঝছেন? এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের কাস্টমস বিভাগের সাথে কথা বলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমদানি করতে পারবে, কিন্তু আমদানির ক্ষেত্রে এটা একটা গুণগত মান নিশ্চিত করে সার্ভ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় আপনার আইটিওতে শর্ত দিয়েছে। তো সুতরাং আমরা ওগুলো নমুনা তুলে টেস্ট করা হয়, টেস্ট যদি ওকে থাকে তাহলে খালাস হবে। কমিশনারের বক্তব্য অনুযায়ী যোগাযোগ করা হয় ওই কর্মকর্তার সঙ্গেও। এটা তো আমি বলতে পারবো না, স্পেসিফিক কিলোমিটার হইলে আমি আপনার ডিটেলস, আর এটা সুলকান সেকশনের কাজ, এটা তো আমি চেটে ক্লিয়ার করি না, ঠিক আছে? এটা করতে হবে আপনার সুলকান সেকশনের সংশ্লিষ্ট সুলকান সেকশনে আপনার জানতে হবে। শিপিং এজেন্টের সাথে কথা বললে তারা জানান আমদানি করা বিটুমিন ভর্তি জাহাজের মামলা চলমান আছে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পণ্য বিক্রি করতে পারবেন না তারা। এদিকে আমদানি করা বিটুমিনের নিম্নমান নিয়ে খোদ সরকারই উদ্বিগ্ন। সরেজমিনে দেখা যায় নিম্নমানের বিটুমিন ব্যবহারের ফলে নির্মাণের 6 মাসেই রাস্তার বেহাল দশা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনের সংবাদের এই পর্যায়ে সময় হলো একটি বিরতির। আরো খবর নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নিজেরা দুর্নীতিবাজ বলেই আওয়ামী লীগের উন্নয়নে দুর্নীতি খুঁজে বেড়ায় বিএনপি। তিনি বলেন নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি বলেই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে ব্যস্ত বিএনপি। সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিং এর সময় তিনি একথা বলেন। সড়ক অবকাঠামো খাতে পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল সহ যে কয়টি মেগা প্রকল্প
বাস্তবায়িত হচ্ছে সেখানে কোনো দুর্নীতি হলে কাল্পনিক অভিযোগ না করে সুস্পষ্ট প্রমাণ দিন। আমি ফখরুল সাহেবকে চ্যালেঞ্জ করছি, আপনি প্রমাণ করুন কোথায় দুর্নীতি হয়েছে, স্পেসিফিক্যালি বলুন। আসলে দুর্নীতি প্রবণতা আপনাদের মগজে এবং অস্থিমজ্জায় মিশে গেছে। মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, সাহস থাকলে আপনাদের গঠনতন্ত্রে দুর্নীতি বিরোধী সাতধারা ফিরিয়ে আনুন। যাত্রী আছে কিন্তু ছাউনি নেই, আবার ছাউনি আছে কিন্তু যাত্রীদের বসার সুযোগ নেই, আবার কোনো কোনো ক্ষেত্রে যেখানে যাত্রী ছাউনি প্রয়োজন সেখানে নেই কোনো ছাউনি। এমন নানা অব্যবস্থাপনা চোখে পড়ে রাজধানীতে। বিশেষজ্ঞরা বলছেন এসব যাত্রী ছাউনিগুলোয় যাত্রীবান্ধব পরিবেশ বজায় রাখতে সিটি কর্পোরেশনের নজরদারির বিকল্প নেই। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। হরেক রকমের পণ্যের ঝলকে চেনার উপায় নেই আসলে এটি কি যাত্রী ছাউনি নাকি দোকান। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকা ঘুরে দেখা যায় অনেক যাত্রী ছাউনির অবস্থা একই রকম। উত্তর সিটি এলাকার আধুনিক যাত্রী ছাউনি থাকলেও সেখানে বৃষ্টি থেকে বাঁচতে বসত দূরের কথা দাঁড়ানোর কোনো সুযোগ নেই। গাড়ির জন্য অপেক্ষা করতে হয় ততক্ষণ পর্যন্ত বৃষ্টি থাকে, ততক্ষণ আমাদের ভিজতে হয়। কর্তৃপক্ষের অবহেলা ছাড়া আর কিছুই বলবো না। উপকারিতা আসতেছে না, এটা সবাই এখন আমরা কর্ম করে খাইতে পারতেছি। কোথাও যাত্রী ছাউনি পড়ে আছে অযত্নে অবহেলায়, কিছু ছাউনিতে বেঞ্চ থাকলেও নেই বসার পরিবেশ। রাতের বেলা এসব জায়গা হয়ে ওঠে মাদক সেবীদের আড্ডাস্থল। নিয়ম হলো যাত্রী ছাউনির সামনে স্টপেজ করা, কিন্তু তারা এটা তোয়াক্কা করেন না, যত্রতত্র তারা প্যাসেঞ্জার নামান এবং উড়ান। ছোট রাস্তাগুলো ছোট হয়ে গেছে, কিন্তু সেখানেই দেখা যাচ্ছে যে যাত্রী ছাউনি সেখানে হচ্ছে, কিন্তু হলে কি হবে, লোকগুলো কিন্তু চলাফেরা করতে পারে না, একটা বাধার সৃষ্টি হয়ে যায়। যাত্রী ছাউনি পুরাটা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান করে ফেলছে, আপনারা তো দেখে আসছেন পুরাটাই। এখন এটা তো হয় উচ্চত্ব কেরলকের করতে হবে, এখানে 30 ফিট জায়গার মধ্যে 3টা দোকান হয়ে আছে। আবার অনেক জায়গায় বাস না থামলেও রয়েছে যাত্রী ছাউনি, অনেক জায়গায় বাসের কাউন্টার আছে কিন্তু নেই যাত্রী ছাউনি। যথাস্থানে যেখানে প্যাসেঞ্জার থামে ওই স্থানে রেডিসনের অপোজিটে আপনার যাত্রী ছাউনি আছে, যাত্রী যে থাকে হইল শেওড়ার মোড়ে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মত নগরবিদদের। এটি যাত্রী বান্ধব এবং পদচারী বান্ধব হওয়া নিশ্চিত করার মধ্যে দিয়ে তাদের ব্যবসায়িক মনোভাব থেকে সরে এসে সেবা মনোভাবকে সমুন্নত রাখবে। এদিকে দখল হয়ে যাওয়া যাত্রী ছাউনি উদ্ধার ও পরিকল্পিতভাবে আধুনিক সুবিধা সম্পন্ন ছাউনি নির্মাণের কথা জানিয়েছেন সিটির কর্তা ব্যক্তিরা। আধুনিক মানের 50টি যাত্রী ছাউনি তৈরি করার জন্য প্রকল্প গ্রহণ করেছি এবং শিগগিরই সেটি টেন্ডার হতে যাচ্ছে। আমরা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পুরনো যাত্রী শ্রেণীগুলি সংস্কার সহ নতুন আরো যাত্রী শ্রেণী নির্মাণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। নগর বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিতভাবে যাত্রী ছাউনি নির্মাণ হলে একদিকে যেমন উপকৃত হবে নগরবাসী, তেমনি যাত্রী ছাউনি কেন্দ্রিক বাস স্টপেজ ব্যবস্থা গড়ে তোলা যাবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 2016 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরিতে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত ছিল। $100 কোটি চুরির পরিকল্পনা থাকলেও $8 কোটি 10 লাখ পাচার করতে পেরেছিল তারা। সোমবার বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয় ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট, চ্যারিটি, ক্যাসিনো এবং একদল দুর্বৃত্তকে বিপুল অর্থ সরানোর জন্য ব্যবহার করেছিল চোর চক্র। চুরির থেকে যাওয়া সব আলামতই উত্তর কোরিয়ার প্রশাসনের দিকে ইঙ্গিত করে। এফবিআই এর তদন্তে দেখা গেছে বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যে ছিল। কম্পিউটার প্রোগ্রাম পার্ক জিন ইয়োককে লেজারুস গ্রুপ নামে চক্রটির মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সুযোগে 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে ঢুকে হ্যাকাররা এই ঘটনার মূল হোতা বলা যায় ত্রুটিযুক্ত প্রিন্টারকে। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের 10ম তলায় অত্যন্ত সুরক্ষিত ঘরের অভ্যন্তরে বসানো ছিল এই প্রিন্টার। করোনা মহামারীর প্রভাবে কিছুটা কমেছে অর্থ পাচার প্রবণতা।
সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের গচ্ছিত টাকাও বছরের ব্যবধানে কমেছে 6.6%। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন পাচারের পরিমাণ কমেনি, বদলেছে ধরন ও গন্তব্য। অর্থনীতি বাঁচাতে পাচার বন্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি দেশে বিনিয়োগের ক্ষেত্র বাড়ানোর কথা বলছেন তারা। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ থেকে বছরে কত টাকা পাচার হয় তার সঠিক হিসেব নেই কারো কাছেই। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই প্রতি বছর হিসেব তুলে ধরে। তাদের দেয়া পুরনো প্রতিবেদন বলছে বছরে গড়ে 65,000 কোটি টাকা পাচার হয় বাংলাদেশ থেকে, আর যার বেশিরভাগ হয় আমদানি রপ্তানিতে ভুয়া ঘোষণা দেখিয়ে। করোনা মহামারীতে গেল 2 বছর জিএফআই কোনো প্রতিবেদন না দিলেও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি হিসেব তুলে ধরেছে ওই দেশে বাংলাদেশিদের গচ্ছিত অর্থ নিয়ে। তাতে দেখা যায় 2020 সাল শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের টাকা রয়েছে 5,203 কোটি টাকা, যা তার আগের বছরের চেয়ে 6.6% কম। যদিও বিশ্লেষকরা বলছেন এই হিসেব দেখেই বোঝার উপায় নেই পাচার কমেছে। এখন তারা আইন করেছে, যদি কোনো সরকার চায় তাহলে কিন্তু তারা সুইস ব্যাংকের তথ্য পেতে পারে। ভারত রেগুলারলি তাদের কাছ থেকে ভারতীয় নাগরিকদের সম্পর্কে তথ্য নিচ্ছে, আমরা নিচ্ছি না, সেটা অন্য কথা। সেটা আমরা নিতে চাই না, সেজন্য হয়তো আমরা চাপ সৃষ্টি করছি না। তবে এসব অর্থ কাদের, সেই সব কোনো তথ্য দেয়া হয় না সুইস ব্যাংকগুলো থেকে। এজন্য দুই দেশের মধ্যে কার্যকরী চুক্তির প্রয়োজন বলছেন আইনজীবীরা। এছাড়া পাচার বন্ধে যে আইন রয়েছে তার প্রয়োগে জোর দিচ্ছেন তারা। 2014 বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সুইজারল্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে সমঝোতা চুক্তি করার জন্য চিঠি লেখে, এবং সেটা কিন্তু এখন পর্যন্ত সে প্রোগ্রেস আমরা দেখছি না। এখন যে সুইজারল্যান্ডের এই টাকার বাইরেও যে পাচার হচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ মনে করেন পাচারের গোড়ায় হাত দিতে হবে। টাকা ফেরত আনার প্রচেষ্টা চাইতে কিভাবে এই সমাজে এই অর্থনীতিতে বৈষম্য সৃষ্টির মাধ্যমে নানান উপায় ফন্দি ফিকিরির মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের সুযোগ আছে এবং সেই অবৈধ অর্থ নিয়ে ঘোরাফেরা করা যায়, সেই পথ পন্থাগুলোকে বন্ধ করতে হবে। পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও গোয়েন্দা সংস্থাগুলোকে তৎপরতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দিনের সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।